জানো, তোমাকে যখন ফার্স্ট টাইম হসপিটালে দেখেছিলাম তখনই তোমার উপর বড় সড়ো একটা ক্রাশ খেয়েছিলাম। অবশ্য তখন ক্রাশ, প্রেম, ভালোবাসা কাকে বলে সেটাই জানতাম না, তবে তোমায় খুব ভালো লেগেছিল। আর সেই ভালো লাগাটা আস্তে আস্তে কবে যে ভালোবাসায় রূপ নিল আমি নিজেও জানতে পারলাম না। আর তোমাকে ভালোবাসাটাই আমার জীবনের সব থেকে বড় অন্যায় ছিল। আমি সেই অন্যায়ের শাস্তি তো এতগুলো দিন ধরে পেয়েছি। আমি তোমার কাছে যতবার ভালোবাসার কথা বলেছি তুমি ততবার আমাকে ঝড় মেরেছো, অপমান করে তাড়িয়ে দিয়েছো। তাও আমি বারবার তোমার কাছে ছুটে এসেছি একটাবার তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা শোনার জন্য। কিন্তু দিন শেষে আজকে আমি ছ্যাঁচড়া ক্যারেক্টারলেস মেয়ের উপাধি পেলাম। একটু থেমে আবার বলল, আমি তো তোমাকে ছাড়া আর কোনো ছেলে দিকে কখনো তাকাইনি। তাহলে তুমি কেন বললে আমি ছেলে দেখলেই তাদের গায়ের উপর ঢলে পড়ি? কেন আমাকে ক্যারেক্টারলেস বললে? আজকে কেন আমাকে এভাবে অপমান করলে? আমি তো শুধুমাত্র তোমার সাথে একটু মজা করতে চেয়েছিলাম, আর তুমি আমাকে, যাই হোক, অপমানটা করে ভালোই করেছো। যদি আজকের পর এই নির্লজ্জ মেয়েটার একটু লজ্জা হয় আর তোমার পেছনে ছ্যাঁচড়ার মতো পিছু করা বন্ধ করে দেয়। বলেই সাইফা এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। সাইফা যেতেই মিহির ধপ করে খাটের উপরে বসে পড়ল। আজকে সাইফার বলার কথাগুলো ওর ভেতরটা নাড়িয়ে দিয়েছে। মনে হচ্ছে মারাত্মক কিছু একটা ভুল করে ফেলেছে, আর এই ভুলের মাসুল হয়তো খুব খারাপ ভাবে ওকে গুনতে হবে। সকালে মেঘ ঘুম থেকে ওঠার আগে আহান অফিসের জরুরি কাজের বাহানা দেখিয়ে চলে গেল। মেঘ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখলো আহান যারা সবাই ব্রেকফাস্ট করার জন্য বসে আছে। মেঘ ভাবলো আহান হয়তো একটু পরে আসবে, তাই চুপচাপ খেতে বসে পড়লো। আহানের সাথে ওর কথা বলাটা খুবই জরুরি। কালকে যে মেঘ আহানকে টাচ করার জন্য কাঁদেনি, সেটা আহানকে বলে আহানের ভুলটা ভাঙাতে হবে। মেঘ নিচেও জানানো কেন আহানকে এতটা প্রায়োরিটি দিচ্ছে। শুধু জানে আহান ওকে কোনো বিষয় নিয়ে ভুল বুঝুক, সেটাও কিছুতেই চায় না। মিহির খাওয়ার মধ্যে বারবার সাইফার দিকে তাকাচ্ছে, কিন্তু সাইফা ওর দিকে ভুলেও তাকাচ্ছে না। চুপচাপ নিজের মতো করে খাবার খেয়ে যাচ্ছে। ও চোখের নিচে একদম কালি পড়ে গেছে, চোখ দুটো ফুলে গেছে। দেখে বোঝা যাচ্ছে হয়তো সারাটা রাত ঘুমোয়নি। অন্য দিনগুলোর মতো আজকে চেহারে কোনো সাজগোজ নেই, মুখটা একদম মলিন করে রেখেছে। মিহিরের কেন যেন সাইফাকে এইভাবে দেখতে খারাপ লাগছে। মনে মনে একটা গিল্টি ফিল হচ্ছে। ওর মনে হচ্ছে হয়তো কালকের ওই ব্যবহারটার জন্যই আজকে সাইফার এমন অবস্থা। কিন্তু ওই বা কি করতো? সাইফার কথাগুলো শুনে ওর ভীষণ রাগ উঠে গিয়েছিল, তাই মুখে যা এসেছে তাই বলে দিয়েছে। মেঘ ব্রেকফাস্ট শেষ করে অনেকক্ষণ টেবিলে বসে থাকলো, কিন্তু আহানের আসার কোনো নামগন্ধ নেই। তাই উপরে গিয়ে ভার্সিটির জন্য রেডি হয়, তারপর আবার নিচে আসে। নিচে এসে জানতে পারে আহান আগেই চলে গিয়েছে। মেঘের এবার ভীষণ কান্না পাচ্ছে। আহান ওকে এইভাবে ভুল বুঝেই চলে গেল। এবার কি হবে? কিভাবে আহানের ভুলটা ভাঙাবে? মেঘের মনে বেশ অভিমান জমা হলো আহানের প্রতি। এইভাবে ওকে কিছু না বলে কেন চলে গেল তার জন্য। মেঘ মনে মনে বলল, সব সময় তো আমি কোনো কিছু না বলতেই বুঝে যান, আর আজকে বলে বোঝাতে চাইলাম, কিন্তু আপনি না শুনেই চলে গেলেন। আপনি এত অদ্ভুত কেন বলুন তো? আপনি কাছে আসলে সহ্য করতে পারি না, আর এখন দূরে চলে গেছেন সেটা মেনে নিতে পারছি না। 1 মাস পর। সেদিনের পর আহানের সাথে আর মেঘের দেখা হয়নি। মনে খান, আহাত খান, আহির 3-4 বার মেঘেদের বাসায় এসেছে, কিন্তু আহান একবারের জন্য আসেনি। মেঘেরও বাসা টু ভার্সিটি ছাড়া আর কোথাও যাওয়া হয়নি। সামনে ওদের ভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠান, তাই এতদিন ক্লাস শেষে রিহার্সাল, তারপর অনুষ্ঠানের সবকিছুর অ্যারেঞ্জমেন্ট, এই সব নিয়ে ওরা সবাই ইদানিং খুব ব্যস্ত ছিল। অনুষ্ঠান ম্যানেজমেন্টের কাজ এখন অনার্স 3rd ইয়ারের স্টুডেন্টদের দেওয়া হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি দায়িত্ব মেঘ, দিশা আর রিজাকেই দেওয়া হয়েছে। সবার পারফরমেন্সের লিস্ট, অ্যাঙ্কারিং করা, সাজানো জিনিসপত্র অর্ডার করা, সবকিছুই ওদের দায়িত্বে আছে। বেচারীরা রীতিমতো খাওয়া গোসল বাদ দিয়ে সারাদিন এই কাজই করে গেছে। অবশ্য ওদের এইভাবে ফাঁসানোর পেছনে মিহির আর আহিরের হাতই আছে। ওরাই মেঘেদেরকে এই দায়িত্বগুলো দিয়েছে। 3 জন মাঝে মাঝে কাজ করতে করতে যখন বিরক্ত হয়েছে, তখন ইচ্ছে মতো মিহির আর আহিকে বকা দেয়। যদিও সামনাসামনি দেয় না, সব আড়ালে বসে দেয়। তবে ওরা যে গালিগুলো দেয়, সেইগুলো যদি কখনো মিহির আর আহির শোনে, তাহলে নির্ঘাত 3 দিন অজ্ঞান হয়ে থাকবে। সাইফার মধ্যে আজকাল অনেক চেঞ্জ এসেছে। মিহিরের সাথে ভুলেও কথা বলে না, কথা বলা তো দূরের কথা, ফিরেও তাকায় না। মিহির যে রাস্তা দিয়ে যায়, সাইফা সেই রাস্তা থেকে 100 হাত দূর থেকে যায়। মিহির ব্যাপারগুলো খেয়াল করলেও একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকে। ও এমন ভাবে চলে যেন সাইফাকে কখনো দেখেইনি আর চিনেও না। মেঘ সকালে ঘুম থেকে উঠতেই ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা 10 বাজে। ও চিল্লিয়ে বলল, ও শিট, এত দেরি কিভাবে হয়ে গেল? আমি তো 6:30টায় অ্যালার্ম দিয়েছিলাম, আর এই ননসেন্স ঘড়িটা 8টা 10-এ অ্যালার্ম দিচ্ছে। মেঘ অ্যালার্ম ঘড়িটা হাতে নিয়ে বলল,
বেটা বদের হাটটি, আর একটু তাড়াতাড়ি বাজতে পারলি না? এত লেট করে কেন বাজলি? জানিস না 10টার মধ্যে অ্যাসাইনমেন্টটা না জমা দিতে পারলে ওই টাকলু ভুড়িওয়ালা স্যার আবার ক্লাস টেস্টের রেজাল্ট থেকে মার্কস মাইনাস করে দেবে। টাইমটা ঠিক করে দিলাম, তাও সঠিক টাইমে বাজতে পারলি না। তুই একটা গাধা, কমন সেলফিল ঘড়ি। কালকেই তোকে ফেরিওয়ালের কাছে বেচে দিব, দেখে নিস। মেঘ কথাগুলো বলেই বেডের উপরে অ্যালার্ম ঘড়িটাকে ছড়ে মারলো। তখনই মীরা রহমান রুমে প্রবেশ করতে করতে বললেন, মেঘ, বদের হাড্ডিটা ঠিক টাইমে বেঁচে গেল। শুধু ও একা না, আরো 4-5টা বদের হাড্ডি একসাথে সকাল থেকে বেঁচেছে। ওদের চিৎকারে সারা বাড়ি শুদ্ধ মানুষ জেগে গেছে, কিন্তু বেচারারা এতক্ষণ বেঁচেও তোমার ঘুম ভাঙাতে পারিনি, কারণ তুমি হচ্ছ একটা শয়তানের হাড্ডি। তাই বদের হাড্ডিগুলো শয়তানের হাড্ডির ঘুমের কাছে হেরে গেছে। লাস্টে বেচারারা বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে চুপচাপ হয়ে গেছে। মেঘ অসহায় কণ্ঠে বলল, মা, অ্যালার্ম না হয় বন্ধ হয়ে গেছে, তুমি তো ডাকতে পারতে। মীরা রহমান বিরক্তি সরে বলল, অলরেডি 3বার ডেকে গেছে, এই নিয়ে 4র্থবার আসলাম। এবার আমি যাই মামুনি, অলরেডি অনেক লেট হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে চলে যাও। বলেই মীরা রহমান রুম থেকে চলে গেলেন। মেঘ তাড়াতাড়ি দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। মেঘ ওয়াশরুম থেকে বের হয়ে ছটফট করে রেডি হয়ে নিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 9:45 বাজে, তাই সিদ্ধান্ত নিল ব্রেকফাস্ট না করেই বের হবে। ভার্সিটিতে গিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে তারপর একসাথে ভার্সিটি ক্যান্টিনে কিছু একটা খাবে। সবই ঠিক ছিল, কিন্তু বিপত্তি বাঁধলো বইপত্র গোছানোর সময়। সারা রুমের কোথাও অ্যাসাইনমেন্টের পেপারগুলো নেই। মেঘ পুরো রুম তন্ন তন্ন করে খুঁজে ফেললো, কিন্তু কোথাও পেল না। অথচ ওর স্পষ্ট মনে আছে কালকে রাতে ও এগুলো রিডিং টেবিলের উপরে রেখেছিল। হঠাৎ মেঘে চোখ গেল ড্রেসিং টেবিলের আয়নার উপর। সেখানে পিঙ্ক কালারের চিরকুট টাইপ কিছু একটা আয়নার সাথে আটকানো। মেঘ দ্রুত গিয়ে চিরকুটটা ছুটিয়ে হাতে নিল। চিরকুটটার উপরে কালো কালি দিয়ে লেখা, মাই ডিয়ার পেতনি, তোর অ্যাসাইনমেন্টের কাগজগুলো নিয়ে যাচ্ছি। ওইগুলো যদি ঠিক টাইমে জমা দিতে চাস তাহলে গাড়িটা নিয়ে সোজা আহানপুর নিয়ে অফিসে চলে আয়। আর যদি না আসতে চাস তাহলে সোজা ভার্সিটি চলে যা। তারপর ওই শার্ট টাকলোর বিদেশি স্টাইলে বকাগুলো শোন। ইতি, দ্য গ্রেট তাসনিদ সায়াস মিহির। মেঘ চিরকুট ছুঁড়ে মেরে একটা চিৎকার দিয়ে বলল, কচ্ছপের বাচ্চা, আজকে যদি অ্যাসাইনমেন্ট জমা দিতে না পারি তাহলে তোকে দ্য গ্রেট থেকে দ্য ব্রেড বানিয়ে দিব। আর সেই ব্রেডকে টোস্ট মেকারে দিয়ে টোস্ট করে খাবো। মেঘ অনেকক্ষণ যাবত অফিসের ওয়েটিং রুমে বসে আছে। টেনশনে ওর গলা শুকিয়ে রীতিমতো কাঠ হয়ে গেছে। ভীষণ খিদেও পেয়েছে। বারবার হ্যান্ড ওয়াচের দিকে তাকিয়ে সময় দেখছে। এখন 9:45 বাজে। 10টা বাজতে মাত্র 15 মিনিট বাকি আছে। এর মধ্যে যদি পেপারটা না জমা দিতে পারে তাহলে ওর ক্লাস টেস্টে মার্কস কম হয়ে যাবে। এত কষ্ট করে খেটে খুঁটে অ্যাসাইনমেন্ট গুলো করেছে, সব বিফলে চলে যাবে। মেঘের খুব কান্না পাচ্ছে। এখানে এসেই ও রিসেপশনিস্টকে অনেক রিকোয়েস্ট করেছে মিহিরের সাথে দেখা করতে দেওয়ার জন্য, কিন্তু উনি কিছুতেই মেঘকে ভেতরে যেতে দেয়নি। বলেছে আর নাকি কোনো একটা প্রবলেমের কারণে হঠাৎ একটু আগে মিটিং ডেকেছে, আর বলেছে বাইরের কাউকে যাতে ভেতরে যেতে না দেওয়া হয়। আহির মিহিরও সে মিটিংয়ে আছে। মেঘ অনেকবার বলেছে মিহিরের বোন হয়, কিন্তু মেয়েটি ওর কথা একটুও বিশ্বাস করেনি। উল্টে মেয়েটি ভেবেছে মেঘ মিহিরের সাথে দেখা করার জন্য মিথ্যে বলছে। এই অফিসটা একদম নিউ, মাত্র কয়েকদিন আগে এটা উদ্বোধন করা হয়েছে। এখানে স্টাফরা সব নিউ, তাই মেঘকে কেউই চিনতে পারছে না। আর তাড়াহুড়ো চোটে ফোনটাও আনতে ভুলে গেছে। ফোনটা নিয়ে আসলে অন্তত মিহির বা আহিরকে একটা কল করা যেত, অথবা একটা ফ্যামিলি পিক রিসেপশনিস্টকে দেখালেই হয়তো ভিতরে যেতে দিত। মেঘ ঘড়ি থেকে তাকাতেই ওর চোখ কপালে উঠে গেল। 9:50 বাজে, আর মাত্র 10 মিনিট বাকি আছে। হ্যাঁ, এখন কি হবে? কখন পেপারটা নিবে আর কখনই বা এখান থেকে যাবে? এখান থেকে ভার্সিটিতে যেতেও তো অনেক সময় লাগবে। মেঘ তাড়াতাড়ি দৌড়ে আবার রিসেপশনে বসে থাকা মেয়েটার কাছে গেল। অনুনয় স্বরে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, আপু প্লিজ আমাকে ভেতরে যেতে দিন। আমি মিটিং রুমের চারপাশেও যাব না। আমি শুধু মেহের ভাইয়ার কেবিনটা একটু চেক করব। আমার মনে হয় আমার পেপারগুলো ওর কেবিনে আছে। দরকার হলে আপনিও আমার সাথে কেবিনের মধ্যে চলুন। বিশ্বাস করুন, আমি কোনো জরুরি কাগজপত্রে হাত দিব না। শুধু আমার অ্যাসাইনমেন্টগুলো পেলেই ওইগুলো নিয়েই চলে যাব। দেখুন, ওইগুলো যদি ঠিক সময়ে জমা দিতে না পারি তাহলে আমার অনেক বড় সমস্যা হতে পারে। মেয়েটি কপাল কুঁচকে চোখে মুখে বিরক্তি ভাব নিয়ে বলল, আজব মেয়ে তো আপনি, বারবার এভাবে বিরক্ত করছেন কেন? প্লিজ চুপচাপ গিয়ে ওখানে বসে থাকুন। স্যারেরা মিটিং থেকে বের হোক, তারপর আপনি যা বলেন ওনাদের সাথে বলে নেবেন। অবশ্য ওনারা যদি সুযোগ দেয় তবে বলতে পারবেন। আরে ওনাদের সাথে সামান্য দেখা করতে গেলেও আগে থেকে ডেট ফিক্স করে আসতে হয়। সেখানে আপনি এসে এভাবে হুট করে বললেই তো আর ওনারা আপনার সাথে কথা বলতে চলে আসবে না। আর মিহির স্যারের কেবিনে তো দূরের কথা, আপনাকে এখান থেকে ভিতরেই ঢুকতে দিবে না। মেঘ কাঁদো কাঁদো গলায় বলল,
আচ্ছা, ভেতরে না হয় নাই ঢুকতে দিলেন, মেহের ভাইয়ের কাছে একটা কল দিয়ে বলুন মেঘ এসছে, তাহলেই হবে। আমি কল দিতে পারবো না। আপনি নাকি ওনার বোন হন, তাহলে নিজের ভাইকে নিজেই ফোন দিন। বলেই মেয়েটি মুখ বাঁকিয়ে একটা হাসি দিল। মেঘ বেশ বুঝতে পারছে মেয়েটি মেঘকে টন্ট করে কথাটা বলেছে। তাও মেঘ সেসবের তোয়াক্কা না করে বলল, আপু, আমি তাড়াহুড়োতে আবার ফোনটা বাড়িতে ফেলে এসেছি, না হলে আগেই করতাম। প্লিজ তাড়াতাড়ি ভাইকে ফোনটা করুন। মেয়েটি একটা ঝাড়ি মেরে বলল, এইসব অজুহাত নিজের কাছেই রাখুন। আপনার কি মনে হয় আপনি যা বলবেন আমরা তাই বিশ্বাস করে নিব? বোকা পেয়েছেন আমাদের? যে কেউ এসে নিজেকে মিহির স্যারের বোন বললেই সে মিহির স্যারের বোন হয়ে যাবে? এখনো ভালো ভালোই বলছি, বিরক্ত না করে চুপচাপ গিয়ে বসে থাকুন, না হলে গার্ডসদের দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। মেয়েটি হঠাৎ এত জোরে কথা বলায় অফিসের স্টাফরা সবাই ওদের দিকে তাকালো। সবাইকে এইভাবে তাকাতে দেখে মেঘ ভীষণ লজ্জায় পড়ে গেল। ওর ইচ্ছে করছে মাটিতে মিশে যেতে। এইখানে এসে এইভাবে অপমান হতে হবে ও সেটা ভাবতেও পারেনি। দুটো ছেলে নিজেদের ডেস্ক থেকে উঠে এসে মেঘেদের কাছে দাঁড়ালো। ওদের মধ্যে একটা ছেলে রিসেপশনিস্ট মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, কি হলো সৃষ্টি, এভাবে চেঁচাচ্ছ কেন? কোনো সমস্যা? দেখুন না স্যার, এই মেয়েটি কখন থেকে উল্টাপাল্টা কথা বলে আমার মাথা খেয়ে যাচ্ছে। ও নাকি মিহির স্যারের বোন হয়, স্যারের কাছে নাকি ওর কোনো পেপার আছে, সেগুলো নিতে ও স্যারের কেবিনে যেতে চায়। আমি যেতে দেবো না বলেছি, তাই ও আমাকে স্যারের কাছে কল দিতে বলছে। ওর ফোন নাকি ও ভুলে বাড়িতে ফেলে এসেছে, না হলে নাকি ও নিজেই দিত। মেয়েটির কথা শেষ হতেই ছেলে দুটো হো হো করে হেসে দিল। বাকিরা সবাই তাকিয়ে আছে। কেউ কেউ তো আবার মুখ টিপে টিপে হাসছে। সৃষ্টি নামের মেয়েটা বলল, আর হাসবেন না স্যার, আমার তো রাগে গা জ্বলে যাচ্ছে। কোথা থেকে যে এইসব পাগল ছাগলগুলো আসে? সেই ছেলেটা মেঘের থেকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো, তুমি মিহির স্যারের বোন তাই না? তুমি যদি মিহির স্যারের বোন হও তাহলে আমি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। কামন, আমার সাথে হ্যান্ডশেক করো। ছেলেটাকে এইভাবে হাত বাড়াতে দেখে মেঘ 2 পা পিছিয়ে গেল। মেঘকে এইভাবে পিছিয়ে যেতে দেখে সৃষ্টি নামের মেয়েটা বলল, স্যার, উনি তো মিহির রহমানের বোন, তাই আমেরিকার প্রেসিডেন্টের সাথে হ্যান্ডশেক করতে চান না। বলে মেয়েটিও হা হা করে হেসে দিল। এদের কথা শুনে মেঘের ভীষণ কান্না পেল। ও মাথা নিচু করে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। হঠাৎই সবার হাসি থেমে গিয়ে পরিবেশটা একদম নিস্তব্ধ হয়ে গেল। সবাইকে এইভাবে হঠাৎ থেমে যেতে দেখে মেঘ মাথা তুলে সামনে তাকালো। তাকিয়ে দেখলো আহান একটা ফাইলের দিকে তাকিয়ে কিছু একটা মনোযোগ দিয়ে দেখছে আর হাঁটছে। ওর পেছনে 4-5 জন লোক হেঁটে আসছে, সবাই ফর্মাল গেটাবে। আহানকে আসতে দেখে সব স্টাফরা একে একে দাঁড়িয়ে গেল। মেঘ আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারলো না, দৌড়ে গিয়ে সোজা আহানকে জড়িয়ে ধরলো। এইভাবে হঠাৎ করে মেঘ এসে জড়িয়ে ধরায় আহান স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেল। ওর হাত থেকে ফাইল টুক করে নিচে পড়ে গেল। আহানের মনে হচ্ছে ওর স্বপ্ন দেখছে। না হলে হঠাৎ করে এতদিন পর কথা নেই বার্তা নেই মেঘ এখানে কেন আসবে? মেঘ আহানের বুকে মুখ গুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। সৃষ্টি নামের মেয়েটি দৌড়ে এসে রাগী কণ্ঠে বলল, এই মেয়ে, কি করছো এসব? স্যারকে এভাবে জড়িয়ে ধরেছো কেন? ছাড়ো ওনাকে। বলেই মেয়েটি ওর ডেস্কের উপরে থাকা একটা বেল বাজায়। বেলটি বাজানোর সাথে সাথে 3 জন গার্ড ভেতরে ঢোকে। মেয়েটি ওদের উদ্দেশ্য করে বলে, এই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দাও। গার্ডগুলো মেঘের দিকে 2 পা এগিয়ে আসতে আহান অগ্নি চোখে ওদের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, এই ভুলটা ভুলেও করো না। যেখানে আছো সেখানে দাঁড়িয়ে যাও, আর 1 পা সামনে এগুলো এখান থেকে কেউ প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না। আহানের কথা শুনে গার্ডগুলো ভয়ে পিছিয়ে গেল। অফিসে সবাই অবাক চোখে আহানের দিকে তাকালো। আহান মেঘকে নিচে থেকে ছাড়িয়ে ওর হাত ধরে টেনে নিয়ে গিয়ে এতক্ষণে মেঘ যেখানে বসেছিল সেইখানে বসালো। তারপর মেঘের সামনে হাঁটু গেড়ে বসে ওর 2 গালে আলতো করে হাত রেখে চোখের পানি মুছিয়ে দিয়ে মৃদু স্বরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মেঘপরি, হঠাৎ এখানে কেন এসেছো? মেঘ আহানের কথার কোনো জবাব দিল না। ও ওর মতো মাথাটা নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেই যাচ্ছে। আহান আবারও বলল, এইভাবে কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? কে কি বলেছে আমাকে বলো। মেঘ এবারেও চুপ করে রইল। অফিসের সবাই অবাক চোখে আহান আর মেঘের দিকে তাকিয়ে আছে। যে ছেলে ভালো করে কারোর সাথে কথা অবধি বলে না, কখনো হাসে না, সবসময় চেহারায় গম্ভীর একটা ভাব ফুটিয়ে রাখে, সে আজকে এইটুকু একটা মেয়ের সামনে এইভাবে হাঁটু গেড়ে বসে আদরে গলে কথা বলছে। এইটাও যে কোনোদিন দেখতে পাবেন সেটা ওনারা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি।